গোটা পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ধ্বংসের মুখে সংবাদ মাধ্যমে সম্প্রচারিত। কে এই ধ্বংসের কথা বলছেন, কারা বলছেন, তার সম্পর্কে আমরা একটু জানব এবং কবে সেই ধ্বংসটি হবে সে ডেট তারিখে উল্লেখ করা হয়েছে। 2025 সালের 5ই জুলাই, অর্থাৎ আর মাত্র গোটা কয়েকদিন বলা চলে এই ধ্বংসটা হবে। বলা চলে পৃথিবীর একাংশ ধ্বংসটা হচ্ছে। কে বলেছেন? তিনি বাবা ভাঙ্গা বলেছেন। না, আমরা বুলগেরিয়ান বাবা ভাঙ্গার কথা বলছি না, যিনি ভবিষ্যৎদ্রষ্টা, অনেক ভবিষ্যৎ বলেছেন, তা সত্য প্রমাণিত হয়েছে বলে সম্প্রচারিত। অনেকে প্রমাণিত বলছেন, যাই হোক সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে বাবা ভাঙ্গা, অর্থাৎ নয়া বাবা ভাঙ্গা, ইনি জাপানের একজন বাসিন্দা। তাকে জাপানের নয়া বাবা ভাঙ্গা বলে সংবাদ মাধ্যমে সম্প্রচারিত। অ্যাকচুয়ালি ইনি একজন ভদ্র মহিলা। ওনার নাম হচ্ছে রিও তাতসুকি। ইনি একজন ম্যাঙ্গা আর্টিস্ট। ছোটোবেলায় গানও করতেন। ম্যাঙ্গা আর্টিস্ট মানে হচ্ছে সহজ কথায় কার্টুনিং, গ্রাফিক্স, কমিক্স, এই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত চিত্র তৈরি করেন তাকে জাপানি পরিভাষা বা ইংরেজি পরিভাষায় বলা চলে ম্যাঙ্গা আর্টিস্ট। তো তিনি হঠাৎ করে ভবিষ্যৎবাণী দিতে শুরু করলেন। কিভাবে দিতে শুরু করলেন? স্বপ্নের মাধ্যম দিয়ে। তার লেখা গ্রন্থে সেটা উঠে এসেছে, প্রমাণিত। ওনার লেখা গ্রন্থ হচ্ছে দ্য ফিউচার আই স, অর্থাৎ ভবিষ্যৎ আমি যেভাবে দেখেছি। তো এখন উনি বলছেন 2025 সালে 5ই জুলাই ধ্বংস হবে জাপান সহ আর অন্যান্য স্থান, মোট কথা গোটা পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মানে আমাদের ভারতবর্ষের পূর্ব দিকটা বলা চলে। তো এখন এনার এই বক্তব্য এতটা গুরুত্বপূর্ণ কেন? তিনি কে, কি বৃত্তান্ত? আসলে ইনি চলতি কথায় একজন ম্যাঙ্গা আর্টিস্ট হলেও তিনি হয়ে উঠলেন স্বপ্নসিদ্ধ। স্বপ্নের ভেতরে এই দুর্যোগ বিপর্যয়গুলো দেখতে পান, চিত্রিত করেন ডেট তারিখ সহ। ইহা তার গ্রন্থে উল্লেখিত, দ্য ফিউচার আই স গ্রন্থে। তো সেখানে তিনি অনেক জায়গায় উল্লেখ করেছেন। ওনার কথার গুরুত্ব বিশ্বব্যাপী বা জাপান বা সাধারণ সমাজ মাধ্যমে কেন গুরুত্ব পেয়েছে তার মূল কারণ হচ্ছে ওনার গ্রন্থে উঠে এসেছে অনেক তথ্য। যাই হোক, ধ্বংসটা হচ্ছে 2025 সালের 5ই জুলাই। স্থানটি হচ্ছে জাপান সহ তাইওয়ান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ। যদি এটাকে দেখেন তাহলে বোঝা যাবে যে ধ্বংসটা কী পরিমাণে হতে চলেছে। এবার কেন হচ্ছে, কী বৃত্তান্ত, সেটা পরে বলছি, স্থানটা বলে দিলাম। তো ইনি বলছেন, এই রিও তাতসুকি বলছেন, মানে ওনার লিখিত গ্রন্থে উঠে এসেছে যে উনি দেখেছেন স্বপ্নে যে 2025 সালের জুলাই মাসে এই ধ্বংসটি হবে। অবশ্য প্রকাশক প্রথমের দিকে বলেছিলেন, বইয়ের যে প্রকাশক তিনি বলেছিলেন যে প্রথমের দিকে এখানে 5ই জুলাই উল্লেখ করা ছিল না। এটা নিয়ে একটি কন্ট্রাডিকশন হয়েছে বা আছে। পরবর্তীকালে যখন 2021 সালে কমপ্লিট এডিশন আসে এই বইটির, তখন এই 5ই জুলাই উল্লেখ করা হচ্ছে বা কমপ্লিটলি বলা হচ্ছে। তো যাই হোক, সেখানে 2025 সাল উল্লেখ আছে, জুলাই মাসে উল্লেখ আছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি, জানতে পেরেছি তথ্য অনুসারে। তো তিনি দেখেছেন, she saw the sea boiling south of Japan, মানে সমুদ্রের জল গরম হয়ে যাবে এবং সেখান থেকে উঠবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সৎ কথায় তিনি বলছেন যে জাপান এবং ফিলিপাইনের মাঝখানে একটি ফাটল ধরবে, ওই ফাটল থেকে সুনামির উৎপত্তি হবে এবং সমুদ্র গর্ভ থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো প্রক্রিয়া শুরু হবে। এটা অনেকেরও অভিমত, এরকম ধারণা করছেন বা ওনার কথন বচনে বা চিত্রিত এক অবস্থা সেটা উঠে এসেছে। তার মানে এক ভয়ঙ্কর ব্যাপার। উনি আরও বলছেন যে একটা ডায়মন্ড শেপ উনি দেখেছেন। যদি আপনারা
দেখেন জাপান থেকে শুরু করে তাইওয়ান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এই জায়গাটা একটা ড্রাগনের মতো দেখতে। আর যদি নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জকে দেখেন তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে একটি ডায়মন্ড শেপ। উনি আবার এটাও বলেছেন বা চিত্রিত করছেন যেটা ডায়মন্ড শেপের মতো উনি দেখেছেন, হীরার মতো অঞ্চল জুড়ে। এই জায়গাটায় এই স্থানকে কেন্দ্রায়িত করে এই ধ্বংসযজ্ঞ শুরুটা হবে। তার মানে বলা চলছে গোটা পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, জাপান আমরা জানি প্রশান্ত মহাসাগরের ভেতরেই, নর্দার্ন মারিয়ানা যে দ্বীপপুঞ্জ সেটাও কিন্তু প্রশান্ত মহাসাগরের ভেতরে। টোটাল যে এরিয়াটা প্রশান্ত মহাসাগরকে জুড়ে। তার মানে বোঝা যাচ্ছে যে ধ্বংসটা কোন মাত্রায় হতে পারে। এই জন্যে সংবাদ মাধ্যমে সম্প্রচারিত তথ্য অনুসারে বা আমি দেখেছি জাপানের অনেক নিউজ পেপারে, অনলাইন নিউজ পেপারেও দেখা যাচ্ছে সেখানে অনেক কথন বচন উঠে এসেছে এরকম ধরনের। তো যাই হোক, এই 2025 সালের 5ই জুলাই এই ধ্বংসযজ্ঞটা শুরু হচ্ছে, আর গোটা কয়েকদিন মাত্র। তো যাই হোক, আমরা কেউ চাই না ধ্বংস হোক। উনি কীভাবে স্বপ্ন দেখেছেন, কিভাবে সার্থক হবে, কিভাবে বাস্তব হবে সেটা তিনিই জানেন। তবে আমরা বহু মানুষ অনেক স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন সত্যি হয় না, কিছু স্বপ্ন সত্য হয় বলে প্রচারিত। তবে এনার স্বপ্নের গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, তার মূল কারণ কি, উনি এমন কি বলছেন, এমন কি লিখেছেন, এমন কি চিত্র তৈরি করেছেন যা বাস্তব বলে স্বীকার করতেই হবে? হ্যাঁ, প্রশ্ন থাকতেই পারে, বিজ্ঞানীরা তো এগুলোকে স্বীকার করবেন না, এটা খুবই স্বাভাবিক। তবে কিছু কিছু ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জ্যোতিষশাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে গ্রহ নক্ষত্রের যে বিবর্তন পরিবর্তনের যে সময় আসে, তখন তার প্রেক্ষাপট থেকে বিচার করলে দেখা যায় হ্যাঁ সত্যি একটি ডিজাস্টার, দুর্যোগ বা বিপর্যয় আসতে পারে। যাই হোক, উনি সেটা অ্যাডভান্স করেছেন এবং তার কথার গুরুত্ব দেওয়ার মূল কারণ হচ্ছে উনি প্রথম 1976 সালে স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন দেখেছিলেন যে একজন বিখ্যাত ব্যক্তি ফ্রাডি মার্কিউরিয়াস মৃত্যুবরণ করবেন। 1991 সালে তিনি মৃত্যুবরণ করেন। যাই হোক, প্রত্যেকে মৃত্যুবরণ করে, তিনিও মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি সেটা অ্যাডভান্স দেখে ফেলেছিলেন, চিত্রিত করেছিলেন, সেটা তার গ্রন্থে উল্লেখ আছে। সঙ্গে সঙ্গে তিনি ডায়ানার মৃত্যু সম্পর্কে দেখেছিলেন, চিত্রিত করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন স্বপ্নের মাধ্যম দিয়ে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাপানে প্রায়শ ভূমিকম্প হয়, সুনামি হয়। তার ভেতরে 1995 সালের বিখ্যাত ভূমিকম্প, এ ডেডলি কোবে আর্থকুয়েক বলে পরিচিত। কোবে আর্থকুয়েক, কোবে ভূমিকম্প, যেটা 1995 সালে হয়েছিল, সেটা ভয়ঙ্কর ছিল। এই বিষয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, তিনি সেটা বলেছেন। তো সেই জিনিসগুলো উঠে আসার কারণে ওনার স্বপ্নের গুরুত্ব পেয়েছে। এখন বিষয় হচ্ছে সঙ্গে সঙ্গে এই নিয়ে তো বেশ সমাজ মাধ্যমে নেটওয়ার্কিং সিস্টেমে ছড়িয়ে পড়ল এবং সম্প্রচার হলো, ওনার হঠাৎ নামযশ বৃদ্ধি পেল। পর্যায়ক্রমিক ধারায় সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য দিল, সেটা হচ্ছে 2011 সালের 11ই মার্চ জাপানে যে সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্প বা সুনামি হয়েছিল। আপনারা হয়তো জানেন যে সেই ভূমিকম্পে বা সেই সুনামিতে সরকারের গণনা অনুসারে 15 থেকে 20 হাজার লোক মারা যায়, আহত হয় হাজারে হাজার এবং নিখোঁজ হয়ে যায় হাজারে হাজার, কোথাও কোথাও লাখও বলেছে, যে ধ্বংস হয়েছে বিলিয়ন কোটি ডলার বলা যাবে। যাই হোক, এই যে 2011 সালের যে মারাত্মক ভূমিকম্প, এটাকে বলা হয়েছে টোহোকু ভূমিকম্প ও সুনামি জাপানের। এই ভূমিকম্পে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 9.0 থেকে 9.1, ভাবতে পারছেন কঠিন অবস্থা, এবং তার গতিবিধি ছিল পার ঘন্টায় 700 কিলোমিটার বলে আমি তথ্য যতটুকু দেখেছি, মানে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু 2025 সালের 5ই জুলাই যে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ হতে চলেছে, এই টোহোকু যে ভূমিকম্প হয়েছিল, মারাত্মক অবস্থায় গিয়েছিল, তার থেকে নাকি 3 গুণ হবে বলে সমাজ মাধ্যমে সম্প্রচারিত। মানে ভাবতে পারছেন সে কত বড় ভয়ানক ধ্বংস হতে পারে। এই জন্যে এই 2011 সালের এই মারাত্মক যে
টোহকু ভূমিকম্পের যে ভবিষ্যৎবাণী হিসেবে তিনি লিখে রেখেছিলেন সেটা সত্য হয়েছে। তার পরপরই তার গ্রন্থ বিক্রি হতে শুরু করে মারাত্মক পর্যায়ে। জানা যায় তখন তার বইয়ের মূল্য একটা সময় দাম উঠেছিল, জাপানের যে ইয়েন মানে মুদ্রা, তা 5 লক্ষ ইয়েন মুদ্রা দাম উঠে গিয়েছিল, যেটা ভারতীয় মূল্য বলা যায় প্রায় 3 লক্ষ টাকা, অর্থাৎ 3 লক্ষ রুপি। তার মানে বুঝতে পারছেন একটি বইয়ের দাম 3 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, কঠিন ব্যাপার। এবং সমাজ মাধ্যমে এটা সম্প্রচারিত হয়। সহজ কথায় আরেকটি কথা বলা দরকার, যখন ইনি এই সমস্ত বলতে শুরু করেন তখন ওনার নামে কিন্তু নেটওয়ার্কিং দুনিয়াতে, নেটের দুনিয়াতে, ইন্টারনেটের দুনিয়াতে কিন্তু অনেক ভ্রষ্টাচারী মানুষ সম্প্রচার করতে শুরু করেন এবং ভবিষ্যৎবাণী করতে শুরু করেন, যেগুলো সব ভুয়া ছিল। পরবর্তীকালে তাই তিনি 2021 সালের একেবারে কমপ্লিট এডিকশন তৈরি করেছেন এই বইটার উপরে, এবং তিনি সরাসরি একেবারে বুঝিয়ে বলে দিয়েছেন যে 2025 সালের 5ই জুলাই এই ধ্বংসটা হবে জাপানে বা গোটা পূর্ব এশিয়া বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এখন এনার কথার গুরুত্ব দেওয়ার মূল কারণ কিন্তু ওই বিগত দিনের কিছু কিছু স্বপ্ন ভবিষ্যৎবাণী, যেগুলো কিন্তু বাস্তব হয়েছে, কিন্তু ডেট তারিখ বা কিছু কিছু জায়গায় কিন্তু কমপ্লিট 100% মিল রেখে বলেছেন এরকম নয়। তবে আমি যতটুকু দেখেছি সেখানে যতটুকু ইঙ্গিত বা ওনার চিত্র উঠে এসেছে সেটা একেবারে অভ্রান্ত বলা যায় না। তবে এখন বক্তব্য হচ্ছে যে এনার কথার গুরুত্বটা কেন, স্বপ্নের এতটা গুরুত্ব কেন। এবার একটু আমরা আসি আধ্যাত্মিক পরিভাষায়। আমাদের স্বপ্ন বিজ্ঞান রয়েছে, আমাদের মাইথোলজিক্যাল শাস্ত্র অনুসারে, ভারতীয় শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে সেখানে কিন্তু স্বপ্ন বিজ্ঞান রয়েছে। তো এই স্বপ্ন বিজ্ঞানের ভেতরে অনেক জায়গায় উঠে এসেছে স্বপ্নতত্ত্ব, শুভ স্বপ্ন, অশুভ স্বপ্ন, সত্য মিথ্যা। সব স্বপ্ন সত্য হবে এরকম নয়, অনেক স্বপ্ন আছে, অধিকাংশ স্বপ্ন মিথ্যা হয়, অধিকাংশ স্বপ্ন আমরা মনে রাখতে পারি না। উনি স্বপ্ন দেখেছেন 1976, 1980 সাল থেকে স্বপ্ন দেখতে শুরু করেছেন, লিখে রাখতে, রেকর্ড করতে শুরু করেছেন, চিত্র করতে শুরু করেছেন, এরকম সব ব্যাপারগুলো উঠে এসেছে। এখন আমাদের জীবনে কিছু বিষয় ঘটে, এমন কিছু বিষয় ঘটে যা স্বপ্নের মাধ্যমে বা সূক্ষ্ম মনের মাধ্যম দিয়ে আমরা সেগুলোকে দেখতে পারি, যা রিফ্লেকশন রূপে ফুটে ওঠে। এর মানে এটা নয় যে তিনি একজন বিশাল বড় ভবিষ্যদ্রষ্টা বা আধ্যাত্মিক জগতের মানুষ। এগুলো আমাদের নিউরন কোষের উপরে ডিপেন্ড করে। সহজ কথায় আমরা বলি যোগের পরিভাষায় কুলকুণ্ডলিনীর শক্তি। কখনো কখনো অজ্ঞাতসারে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, জীবের প্রতিনিয়ত হচ্ছে, আবার সেটা নিচে নেমে যাচ্ছে, জাগ্রত হয়, উত্থান আছে, আবার পতন আছে, এটা সময় সময় হচ্ছে। এগুলোকে অ্যাকচুয়ালি কুণ্ডলিনীর জাগরণ বলে না, কিন্তু এটা যখন ঘটে যায় তখন অবচেতন মনে কখনো কখনো এই সমস্ত রিফ্লেকশনগুলো সৃষ্টিতত্ত্বের ভেতর থেকে আসে। আমার ব্যক্তিগত জীবন, আমি যখন ড্রয়িং করতাম চোখ বন্ধ করে দেখেছি আমি অনেক অজানা জিনিস, চিত্র দেখতে পেতাম যা সৃষ্টিতে আমি কখনোই দেখিনি। এই জিনিসগুলো কিন্তু এসে যায়, এটা নিউরন কোষের উপরে, সার্কিটের উপরে ডিপেন্ড করে। আমাদের শাস্ত্রে কোথাও কোথাও বলা হয়েছে স্বপ্ন সিদ্ধির সম্পর্কে। দেখবেন অনেক মহাপুরুষের সম্পর্কে, স্বপ্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারা স্বপ্নে এটাকে দেখেছেন, ভগবানকে দেখেছেন, স্বপ্নে তাকে খাইয়ে গেছে, বা স্বপ্নে ভবিষ্যৎ বাণী করেছে, ভগবান বলছেন আমি অমুক জায়গায় দেখা দেবো, সেখানে গিয়ে সেটা দেখছেন। এই যে ডিভাইন স্বপ্নটা, এই ডিভাইন ড্রিম কখন সত্য হবে সেটা ব্যক্তির সংস্কারের উপরে ডিপেন্ড করে। এগুলোর সাথে একটি ডিভাইনিটির সম্পর্ক রয়েছে। এই জন্যে এই রিও তাৎসুকের জীবনে যেটা ঘটছে সেটা একটি নিউরন সার্কিটের উপর থেকে রিফ্লেকশন হচ্ছে। কখনো কখনো সেটা এসে যাচ্ছে আর্টিস্টিক জীবনে, সেই সৃষ্টি বিপর্যয়ের রূপে দেখা দিচ্ছে। সেটা কখনো কখনো তার কাছে এটা ভবিষ্যৎ কিছু ভেসে উঠছে, তখন তিনি এগুলোকে চিত্রিত করছেন। কিন্তু এটাকে সুপার ন্যাচারাল আধ্যাত্মিক ফিলোসফি বলা যাবে না। এটা কখনো কখনো জীবের ক্ষেত্রে, কোনো কোনো মানুষের ক্ষেত্রে এটা হতে পারে। তো সেই সূত্রে এই স্বপ্ন তিনি বিগত দিনে দেখেছেন, ভবিষ্যতে সেটা সত্য হবে এ ধারণা পোষণ করাটাও কিন্তু আবার সঠিক নয়। 100% হতেও পারে, নাও হতে পারে। এখন সেটা ডিপেন্ড করবে সময়ের উপরে। যদি এই কথা বলা হয় তাহলে আমার ব্যক্তিগত জীবনে বলবো হ্যাঁ, আমার ব্যক্তিগত জীবনে স্বপ্নতত্ত্ব সম্পর্কে এরকম বাস্তব কিছু ঘটেছে না, আমি স্বপ্ন দেখিনি। এগুলো আমাদের আধ্যাত্মিক জীবনের ধ্যান তপস্যার ক্ষেত্রে যখন অত্যন্ত সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মনের ভেতর থেকে অনেক কিছু ঘটে যায়, এবং যখন আমাদের মাইন্ড আরও অনেক উচ্চ স্তরে চলে যায়, যেটাকে আমরা এক ধরনের সুষুপ্তি বা নিদ্রা বলি, জাগতিক নিদ্রা নয়। উনি যেমন জাগতিক নিদ্রাচ্ছন্ন হচ্ছেন, তারপরে স্বপ্ন দেখছেন। এবার বাস্তবিক উনি কীভাবে নিদ্রাচ্ছন্ন হচ্ছেন সেটাও একটি পর্যালোচনার বিষয়।
তো আমরা আমাদের জীবনে দেখেছি যখন আমাদের মাইন্ড অতি উচ্চাঙ্গিকে পৌঁছাচ্ছে, অর্থাৎ একেবারেই বলা চলে সুষুপ্তির একটি সুপ্ত নিদ্রার ভেতরে পৌঁছাচ্ছে, যেটা পরিচ্ছন্ন নিদ্রা, নিট অ্যান্ড ক্লিয়ার, এবং যেটা গভীর এবং এক মগ্নতা রয়েছে, যেখানে আধ্যাত্মিক সূক্ষ্ম এক পরিস্থিতি রয়েছে, সেখানে গিয়ে দেখছি যে 2018 সালের ঘটনা, সেখানে দেখছি যে মারাত্মক এক ব্যাধি আসতে চলেছে, মারাত্মক এক জীবাণু আসতে চলেছে, যা সমগ্র পৃথিবীকে আক্রমণ করবে, সমগ্র পৃথিবীর মানুষকে আক্রমণ করবে। আপনারা জানেন যে কোভিড-19 অর্থাৎ 2019, 20, 21, 22 যে 3 বছর মোটামুটি আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে, মানুষের জীবন কেড়ে নিয়ে গেছে, এই সেই ভাইরাসটি যেটা আমি বলছিলাম যে কোভিড-19, এই যে ভাইরাসটি, এটা কিন্তু আমার 2018 সালে দেখা, এবং কিভাবে আক্রমণ করছে এবং তার শেপ কি আমি পরিষ্কার রূপে সব দেখেছিলাম, এটা দেখিয়েছিলাম। যাকে এ বিষয় নিয়ে আমি আলোচনা করব না, এবং এটার রেকর্ডিংও রয়েছে। আমি যখন 2018 সালে বাংলাদেশে প্রোগ্রামে গিয়েছিলাম, তখন সেখানে গিয়ে কিন্তু এই ধরনের কথা বলেছিলাম, যেগুলো পাবলিক রেকর্ডিং করা নিষিদ্ধ ছিল, কিন্তু প্রাইভেট রেকর্ডিং ছিল। তার কিছু তথ্য যদি অনুসন্ধান করায় আমরা পেয়ে যাব, সেগুলো আমি দেখাতে পারি, কিন্তু এগুলো এখন বের করা খুবই কঠিন বিষয়, ওটা প্রমাণ করবার আমার কোনো প্রয়োজন নেই। তো সেখানে আমি পরিষ্কার ঘোষণা করেছিলাম হাজারো হাজারো মানুষের সামনে, তারা সাক্ষী, যে বিশ্বজুড়ে মোড়ক লাগবে, অর্থাৎ মহামারী লাগবে। এই শব্দটা বারবার প্রয়োগ করেছিলাম, তারা অবাক হয়ে যেত কেন এটা বলছে। এবং আমি এটাও উল্লেখ করেছিলাম, যখন আমি 2018 সালে উত্তরপ্রদেশে বৃন্দাবন এরিয়াতে ছিলাম, তখন ওখানে কিছু মহাত্মাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে এরকম একটি বিষয় আসতে চলেছে যেখানে সাধুরা পর্যন্ত আক্রান্ত হবে। এই বিষয়টি অত্যন্ত ভয়ানক ছিল কোভিড-19 সম্পর্কে, এই ভাইরাস সম্পর্কে। তো আমি এই বিষয়টি দেখেছিলাম। তার মানে স্বপ্ন তত্ত্ব বা অবচেতন মনের ভেতর থেকে অনেক সময় সৃষ্টিতত্ত্বের অনেক লীলায়িত হয়, তরঙ্গায়িত হয়, প্রতিচ্ছবি ভেসে ওঠে, সেটা আমাদের কাছে কখনো কখনো ধরা দেয়। আর যারা সাধক, উচ্চকোটি যোগী মহাত্মা, তাদের কাছে তো সব কিছু পরিষ্কার। কিন্তু এই যে রিও তাৎসুকির জীবনে যে ঘটনাগুলো ঘটছে, সেটা অ্যাকচুয়ালি নিউরন সার্কিটের উপরে ডিপেন্ড করে, নিউরন কোষের উপরে, এবং ওনার যে আর্টিস্টিক মাইন্ড, অবচেতন মনে ঘটে যাচ্ছে এক অঘটন ঘটন পটিয়সীর মায়ার খেলা, যেগুলো কখনো কখনো বাস্তব হচ্ছে, আবার ভবিষ্যতে এই 2025 সালের 5ই জুলাই বাস্তব হবে কিনা সেটা সময় উত্তর দেবে। তবে এই ধরনের প্রচার বা ওনার লিখিত গ্রন্থ উঠে এসেছে। তো যাই হোক, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন ভালোবাসি, এবং এমন কিছু দুর্যোগ, এমন কিছু বিপর্যয় স্বপ্ন আছে যেগুলোকে বলা হয় ডিজাস্টার, যেগুলো বিপর্যয় নিয়ে আসবে। উনি সেই বিপর্যয়ের স্বপ্নটা দেখেছেন, প্রায়শই এরকম বিপর্যয়ের স্বপ্ন দেখেন। অনেক সোশ্যাল মিডিয়াতে বলছেন উনি শুধু বিপর্যয়ের স্বপ্নই দেখেন, আর ভালো স্বপ্ন দেখতে পারেন না। এখন দেখুন, ওনাকে দিয়ে সৃষ্টিকর্ত্রী যেভাবে খেলাচ্ছেন, সেইভাবে খেলছেন মাত্র। উনি তো আর এরকম ভবিষ্যৎদ্রষ্টা নয়, বা উনি এরকম সাধক বিশাল কোনো বড় মহাত্মা নয় যে ওনার সব কিছু নিয়ন্ত্রণে, ওনার কোনোটাই নিয়ন্ত্রণে নেই। অনিয়ন্ত্রণের ভেতর থেকে এই খেলাগুলো খেলে চলেছে। সুতরাং দেখা যাক সময় কি বলছে, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলো বিশ্বাসযোগ্য নয়। তবে আমরা অবশ্যই বলবো যে মানুষ সতর্ক থাকতে, পরিচ্ছন্ন থাকতে, এবং সৎভাবে জীবনযাপন করতে, সবসময় আহার বিহার, আচার বিচার, এবং পৃথিবীর উপরে যে সমস্ত অত্যাচার চলছে, সত্যি পৃথিবীও উত্তপ্ত, বিক্ষিপ্ত এবং চঞ্চল হয়ে উঠেছে, যে কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিচে বা পৃথিবীর যে ভূগর্ভে যে প্লেটগুলো থাকে, সেই প্লেটগুলো কখন যে নড়ে উঠবে, তারপরে ভূমিকম্প হবে, এগুলো কিন্তু পৃথিবীর তার আভ্যন্তরীণ বা ভৌগোলিক সিস্টেমের উপরে ডিপেন্ড করছে। আর এই ভৌগোলিক সিস্টেমের সঙ্গে কিন্তু ভূপৃষ্ঠের উপরে যারা আমরা আছি, তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এখন মুশকিলটা হচ্ছে যে জাপানে ধ্বংস হয়ে যাবে, পূর্ব এশিয়া ধ্বংস হয়ে যাবে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ধ্বংস হয়ে যাবে, আমাদের কি হবে? দেখুন, পৃথিবীর কোনো একটি ভৌগোলিক অংশ যখন বিশাল আকারে ধ্বংস হয়, তখন সেটা পৃথিবীর উপরে একটি বিরাট প্রভাব বা কুপ্রভাব, দুষ্প্রভাব পড়ে। যেমন হিরোশিমা নাগাসাকিতে যে ধ্বংসটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই ধ্বংসটা কিন্তু আজও পৃথিবীর উপরে অনেক কুপ্রভাব তৈরি করেছে। সুতরাং বলা চলে যে আমরা একে অপরের উপরে নির্ভরশীল, তেমনি কারোর কোনো ক্ষতি হয়ে গেলে সেই ক্ষতির দুষ্প্রভাব আমাদের উপরে পড়তেই পারে। এই জন্য আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে। যাই হোক, অনেকেই ভবিষ্যৎবাণী করছেন 2025 সালের শেষের দিকে পৃথিবী ধ্বংস হওয়া শুরু হবে। এই সমস্ত নানান সব ভবিষ্যৎবাণীতে ভরে গেছে। আমি বলবো এইসব জিনিসগুলো স্টাডি করতে পারেন, শুনতে পারেন, কিন্তু সবসময় বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে চিন্তাভাবনা করবেন, এবং আত্মিক সাধনার মাধ্যম দিয়ে, বৈজ্ঞানিক ফিলোসফিক্যাল তত্ত্বের মাধ্যম দিয়ে জিনিসগুলোকে নেওয়ার চেষ্টা করবেন। তবে আমি কুসংস্কার বা জড়জাগতিক বিজ্ঞান এই দুটোকেই বিশেষরূপে গুরুত্ব দিতে চাই না। একটি সুপার ন্যাচারাল বিজ্ঞান আছে, যে বিজ্ঞানটাকে আমাদের জানাটা আবশ্যক,
সর্বোপরি একটি কথা হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সর্বোপরি আমাদের নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে। দেশ, পৃথিবী, সমস্ত যে আমরা সৌর পরিমণ্ডলের ভেতরে রয়েছি, আমরা যে গ্যালাক্সির ভেতরে রয়েছি, প্রত্যেকটি অ্যাটমিক কণার প্রতি আমাদের সঠিক সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে, সঠিকভাবে চলতে হবে। তা না হলে ভয়ঙ্কর পরিস্থিতি আসতেই পারে, এটা খুব স্বাভাবিক। উনি এই দুঃস্বপ্নগুলো দেখছেন, বিপর্যয়ের স্বপ্নগুলো দেখছেন, সেটা বাস্তবে কখনো সত্য হচ্ছে বলে প্রমাণিত হতেই পারে। তো আমরা এই দুঃস্বপ্ন দেখতে চাই না, এই বিপর্যয় স্বপ্ন দেখতে চাই না, আমরা ভালো স্বপ্ন দেখতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। তা করতে গেলে সুন্দর কর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে, ঠিক আছে? এই পৃথিবী আমাদের ধরিত্রী মাতা বলা হয়েছে, এই মাতার উপরে যাতে অত্যাচার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।